সেন্টার অফ মাসের ক্যালকুলেশন চলছিল, ঠিক আছে। সেন্টার অফ মাসের যে ক্যালকুলেশন চলছিল তার উপরে আমরা আপাতত আগের দিন কলিশন মানে সংঘর্ষ যেটা সেটা করেছি। আমরা আগের দিন যে ক্যালকুলেশন করেছিলাম সেটা হচ্ছে কিনা কলিশনের উপর ছিল, ঠিক আছে। কলিশনের উপরে ক্যালকুলেশন ছিল এবং সেই ক্যালকুলেশন আমরা করার পরে লাস্ট কি হয়েছিল জানো? লাস্ট হয়েছিল যে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, এগুলোর উপরে ক্যালকুলেশন হয়েছিল, তাই না? এগুলোর উপরেই ক্যালকুলেশন হয়েছিল এবং আমি আজকের এই কোশ্চেনগুলো দিয়েছি। এই কোশ্চেনগুলো হচ্ছে কি না প্র্যাকটিসের জন্য। দেখ, এই যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে কিনা একটা ডিস্ক থেকে পার্ট কেটে নিয়েছে, তাই না? ডিস্ক থেকে পার্ট কেটে নিয়েছে। তো এই যে ডিস্ক থেকে পার্ট কেটে নিয়েছে, এই কোশ্চেনটা হবে কি রকম করে না আমরা দেখবো কি না প্রথমে যে পুরো যে বস্তুটা ছিল, প্রথমে পুরো একটা অর্ধ ডিস্ক ছিল। অর্ধ ডিস্কের আমি যদি বলি যে এই রকম ছিল অর্ধ ডিস্ক, তার ভর কেন্দ্র কোথায় হওয়া উচিত? এখান থেকে এতটা উপরে, এখান থেকে এতটা উপরে। মানে এটা কত ছিল? এই ডিস্কের বেলা কত ছিল? এটা রিং নয় কিন্তু ডিস্ক, 4r/3π। কিন্তু আমি যদি স্থানাঙ্ক লিখি তাহলে কিভাবে লিখবো? 0,4r/3π। তাহলে এটার স্থানাঙ্ক হয়ে যাবে কিনা 0,4r/3π, ঠিক না? আচ্ছা, ডিস্কের এই ডিস্ক দেখ, যদি হচ্ছে কি মানে সমতল বস্তু হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কি লিখি? ক্ষেত্রফল। আর যদি ঘন বস্তু হয় তার ক্ষেত্রে আমরা কি লিখবো? আয়তন লিখবো। বোঝা গেল কি? তো এক কাজ কর, যদি আমি একে সিগমা ধরে নিই, এর যে তলমাত্রিক ঘনত্ব, তাহলে এর ভর কত হবে? এর ভর মানে m1 সমান কত হবে না সিগমা ইন্টু ক্ষেত্রফল, দেখ πr²/2। যদি পুরো বৃত্ত হতো, পুরো ডিস্ক হতো, তাহলে ক্ষেত্রফল কত হতো? πr²। অর্ধেকটা আছে মানে কি হবে? πr²/2, ঠিক আছে। এটা হলো, এখান থেকে বাদ যাবে কোনটা? এই যে ভেতরের যে ছোট ডিস্কটা পুরোটা। এখন এই যে ছোট ডিস্কটা আমি এঁকেছি তার কিন্তু এখানে ছিল এক্স অক্ষ আর এটা ছিল কিন্তু ওয়াই অক্ষ, যদি দেখিস ভালো করে, ঠিক তো? এটা হচ্ছে কিনা এক্স অক্ষ, এটা হচ্ছে কিনা ওয়াই অক্ষ, এখানে ক্লিয়ার? ঠিক আছে, এটা বাদ যাবে। যে পার্টটা বাদ যাচ্ছে তার ভর কত? m2। কত হবে? সিগমা বল, তার ক্ষেত্রফল কত হবে? সিগমা পাই কত হবে? πr/2 এর হোল স্কয়ার। πr/2 এর হোল স্কয়ার হবে, ঠিক না? πr/2 এর হোল স্কয়ার। কেন? কেন কি ওই যে বৃত্তটা, ওই যে ডিস্কটা হয়েছে তার ব্যাসটা কিন্তু r, তার ব্যাস r, আর ব্যাসার্ধ r/2। এই জন্য ক্ষেত্রফল কত হবে না πr/2 এর হোল স্কয়ার, মানে ওটা কত হবে না πr²/4। এবারে আমি বলেছিলাম যে একে আমরা একটু সহজ করে করতে চাই, মানে আমি যদি একে m ধরে নিই তাহলে এটা কত লেখা উচিত? এটার দ্বিগুণ না, এর নিচে না, এর নিচে 4 আছে, এটা দ্বিগুণ। একে যদি আমি m ধরি তাহলে এটা হবে কত না 2m। বোঝা গেল কি? একে যদি m ধরি এটা হবে 2m। কেন কি সিগমা 4πr²/4 কে যেটা ধরবো তার দ্বিগুণ হচ্ছে এটা, ঠিক আছে? তার দ্বিগুণ হচ্ছে এটা। আচ্ছা, এর স্থানাঙ্ক কোথায় হবে? একদম মাঝে, এইখানে হবে স্থানাঙ্ক না? এই স্থানাঙ্কটা কত হওয়া উচিত? 0,r/2। দেখ, এটা পুরোটা হচ্ছে কিন্তু r, তাহলে অর্ধেকটা কত? r/2। তাহলে এর স্থানাঙ্কটা কত হওয়া উচিত? 0,r/2। তার মানে আলটিমেট কোশ্চেন কি হয়ে গেল? আমি এগুলো মুছছি, পরে নিয়ে নিচ্ছি। কোশ্চেনটা হয়ে গেল কি যে আমাকে 2m ভর আছে না এখানে, 2m ভরের স্থানাঙ্ক কোথায়? 0,4r/3π। সেখান থেকে বাদ দিতে হবে কি m ভরের বস্তু, তার স্থানাঙ্ক কত না 0,r/2। এখানে দেখে বোঝা যাচ্ছে x m কত হবে? কাটাপাটের 0, দুজনেতে x স্থানাঙ্ক 0। y m কত হবে? y m হবে m1 y1,
m1 কত 2m, y1 কত 4r/3 পাই মাইনাস m2 কত m, আর y স্থানাঙ্ক কত r/2, নিচে হবে কত 2m মাইনাস m, 2m মাইনাস m। তো ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, ক্যালকুলেশন করলে m কেটে নিচে হবে m, তো m কেটে দিলে কত হবে 8r/3 পাই মাইনাস r/2, এটা হচ্ছে y স্থানাঙ্ক 8r/3 পাই মাইনাস r/2, 8r/3 পাই মাইনাস r/2, বোঝা গেছে কি 8r/3 পাই মাইনাস r/2 হয়েছে। আমরা এরকম কাটাপাটের কোশ্চেন করতে পারি, যেখানে আমাদেরকে কিন্তু যদি প্ল্যানার অবজেক্ট হয় তাহলে আমাকে প্রথমে ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফল দিয়ে ডাইরেক্ট করতে পারিস, বা কারো যদি মনে হয় যে না আমি ভর ধরে করব সীমা করতে পারিস, তবে ক্যালকুলেশন থেকে একটু মানে ঠিক করার বেলা কি করতে হবে না, এই দুজনের মধ্যে দেখবি যে এটার কত গুণ এটা হচ্ছে এরকম করে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যাবে, হলো। আচ্ছা নেক্সট মুছে দিই, আজকের কলিশনের যে পার্টটা বাকি আছে মানে অবলিক কলিশন যেটা, সেটা করব, দেন দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার শুরু করে দেব, ঠিক আছে। হ্যাঁ অলরেডি আমরা অ্যাকচুয়ালি আমি এই দুটো চ্যাপ্টার কেন বেশি ডিটেলসে করছি, পরীক্ষা চলে এসেছে আমি জানি, তাও কেন আমি এক্সট্রা করে করছি এই কারণে, পুরো ক্লাস 11-12 জুড়ে সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে রোটেশনাল মোশন। কেন কি যত কম্পিটিটিভ পরীক্ষা হবে এটাতেই বেশি কঠিন কোশ্চেন হয়, কেন কি এখানে সব কাজে লাগে। যখন দৃঢ় বস্তুর ঘূর্ণন হবে তখন দেখবি সামনের থেকে যা পড়েছি সব কাজে লাগবে, সব একমাত্রিক গতি, নিউটনের গতিসূত্র, মানে যা বৃত্তীয় গতি সবটাই কাজে লাগছে ওখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি দিয়েছিলাম জানো, আচ্ছা নেক্সট কোশ্চেন ওখানে দিয়েছিলাম, ওই কোশ্চেনটা না অবলিক কলিশন করানোর পরে করছি, এই কোশ্চেনটা করে নিচ্ছি। হ্যাঁ দেখ, আমাকে বলতো তোদের এটা মনে আছে কিনা, যে আমি এরকম দেখিয়েছিলাম একবার কার্য শক্তি চ্যাপ্টারে, যে এটা ধরো এল দৈর্ঘ্যের দণ্ড, এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে এম ভরের বস্তু জোড়া আছে, একে যদি স্থির অবস্থা, এটা স্থির আছে না, একে যদি ছেড়ে দিয়ে কি হবে এরকম বৃত্তীয় পথে আসবে, এইখানে যখন আসবে তখন কত বেগ নিয়ে যাবে, কি ক্যালকুলেশন এসেছিল একবার কার্য শক্তি মনে কর কি এসেছিল, এটা কত হবে জানিস, এটা কিন্তু সেই ক্যালকুলেশন হবে, দেখ এ কত নিচে নেমে আসছে বলতো, এল নিচে নেমে আসছে, এর অ্যান্সার সেটাই হবে যদি তুই এম ভরের বস্তুকে এল উচ্চতা থেকে ছেড়ে দিস, এখানে মাটিতে এসে পড়লে যে বেগ হয় এখানে সেই বেগই হবে, ক্যালকুলেশন যদি করে দেখিস, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এম ভরের বস্তু, এম ভর কেন, যে কোনো ভরেরই বস্তু হোক না কেন, ধরো এটা থেকে রেস্ট থেকে আমি মানে এল উচ্চতা থেকে বা এইচ উচ্চতা থেকে যদি স্থির ভরের কোনো বস্তুকে যদি ছেড়ে দিই, সেটা যখন মাটিতে এসে পড়বে তখন তার বেগ যদি ভি হয়, তাহলে কোন ফর্মুলা ইউজ করবো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এটা একমাত্রিক গতি থেকে আমরা করতে পারি, ভি স্কয়ার সমান প্রথমে কি বেগ 0 প্লাস 2, এ কত জি, আর এখানে এস কত এল, যদি এইচ বলি এইচ হবে, তাহলে ভি কত হচ্ছে √2gl। তো এইচ উচ্চতা থেকে বা এল উচ্চতা থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, সেটা যখন পড়ছে তখন কত বেগ নিয়ে পড়ছে, √2gl বা √2gh, যাই নেব, √2gr যদি এটা আর ব্যাসার্ধের বৃত্ত হয়। ঠিক একই রকম ঘটনা, তাহলে দেখ এখান থেকে একে যদি ছেড়ে দিই, এ যদি এখানে আসে তাহলে কিন্তু ওর বেগ এটাই হবে। যেমন আমি তোকে দেখাচ্ছি কার্য শক্তি যেটা পড়েছিলাম, এটা ছিল না W all সমান ডেল্টা কাইনেটিক এনার্জি, মনে পড়ে, কার্য শক্তি ওয়ার্ক এনার্জি থিওরাম, W all সমান ডেল্টা কাইনেটিক এনার্জি, তাই তো, W all সমান ডেল্টা কাইনেটিক এনার্জি। বল এখান থেকে এখানে এলে কোন বল কাজ করবে, দুটো বল আছে, একটা অভিকর্ষ বল, একটা সুতোর টান বল, টান বল কোনো কাজ করবে না, টান বল এখানে কৃতকার্য 0 হবে, কেন কি সরণ প্রত্যেকটা জায়গাতে কি হচ্ছে স্পর্শক বরাবর, আর টান বল ওর সাথে লম্ব, বৃত্তীয় গতিতে অভিকেন্দ্র বল যেটাই হয় তার দ্বারা কৃতকার্য কি হবে 0 হবে সবসময়, এটা আমরা বলেছি, এটা হচ্ছে বৃত্তীয় গতি।
তো এখানে সুতোতে টান মানে অভিকেন্দ্র বল, এটা কিন্তু কৃতকার্য কি হবে, 0 হবে। কেন কি সরণ হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর, আর টান হচ্ছে কি তার সাথে লম্ব। বল এবং সরণ পরস্পর লম্ব, এই কারণে তাহলে এখানে কি লিখবো, WT প্লাস WG সমান ডেল্টা কাইনেটিক এনার্জি। তো দেখ টান বল দ্বারা কৃতকার্য তো 0, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য, অভিকর্ষ বল কত, mg। mg কোন দিকে, নিচের দিকে। নেমেছে কোথায়, কতটা নেমেছে, ইনিশিয়াল থেকে ফাইনাল, এল নিচে নেমেছে, তাহলে এল সমান ডেল্টা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ফাইনাল আমি ধরে নিচ্ছি হাফ এম, এর অন্তিম গতিবেগ ভি, তাহলে ভি স্কয়ার মাইনাস প্রাথমিক গতিশক্তি হাফ এম, প্রথমে তো 0 ছিল, তাহলে দেখ mg l সমান হাফ এম ভি স্কয়ার, একটা এম গেল, ভি স্কয়ার সমান 2gl, ভি সমান কত হচ্ছে √2gl। মানে বুঝতে পারছিস যে তুই যদি এমনি এল উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিস তাহলে যতটা বেগ নিয়ে নামবে, এরকম করে ছেড়ে দিলেও ততটা বেগ নিয়ে নামবে। আচ্ছা উল্টো ঘটনা কি, এখান থেকে ছেড়ে দিলে √2gl বেগ নিয়ে আসছে, তুই যদি এখানে 2gl বেগ দিয়ে ঠেলে দিস তাহলে ও কিন্তু ওখানে উঠে যাবে, ঠিক আছে। এখান থেকে ছেড়ে দিলে মানে এল উচ্চতা থেকে ছেড়ে দিলে যদি √2gl বেগ নিয়ে আসে, √2gl বেগ নিয়ে ছুড়ে দিলেও কত উচ্চতায় যাবে, এল উচ্চতায় যাবে। তার মানে আমি যে কোশ্চেন দিয়েছি, এই যে এল এখানে কি ছিল, 2m ভর ছিল, m ভরের বস্তু, এই যে m ভরের বস্তু কত বেগ নিয়ে আসবে, আমি ধরে নিচ্ছি ইউ বেগ নিয়ে আসবে, ওকে ইউ বেগ নিয়ে আসবে, ঠিক আছে। ইউ বেগ নিয়ে এসে একে ধাক্কা করলে দেখ কি হয়ে যাবে, তখন কোশ্চেনটা কিরকম দাঁড়িয়ে যাবে, এর পুরো ভর হয়ে যাবে কত, 3m, কি জুড়ে যাবে না, এসে জুড়ে যাবে, তাহলে 3m। এখন এর বেগ কত হওয়া উচিত, √2gl হওয়া উচিত, তবে গিয়ে এ কি হবে, অনুভূমিক হয়ে যাবে। উল্টো ভাবে ভাবতে পারি না, এসে জুড়বে, এর সঙ্গে জুড়ে গেলে কত হবে, 3m। এর বেগ কত হলে এখানে পৌঁছে যাবে, √2gl। এখানে সংঘর্ষ হচ্ছে, কিন্তু আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা অ্যাপ্লাই করতে পারি কিভাবে, দেখ ইনিশিয়াল কি ছিল, এর বেগ কত ছিল, m ইন্টু ইউ, এর বেগ কত ছিল 0, ইনিশিয়াল এর বেগ ইউ, এর বেগ 0, ফাইনাল মানে কোশ্চেনটা কিরকম হয়ে গেল, দেখ m ভরের বস্তুর বেগ ইউ, 2m ভরের বস্তু স্থির, সংঘর্ষের পরে কি হলো 3m, ভরের বস্তুর বেগ কত হয়ে গেল, √2gl। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করে দেখ কত হচ্ছে, প্রাথমিক ভরবেগ কত, ভর ইন্টু বেগ, এর ভর ইন্টু বেগ প্লাস ভর ইন্টু বেগ সমান ভর ইন্টু বেগ, বোঝা গেছে। তাহলে কত হবে, এ তো 0, mu সমান 3m √2gl, m গেল, u সমান কত হবে 3√2gl। তাহলে m ভরের বস্তুটাকে কত বেগে এসে ধাক্কা করতে হবে, 3√2gl বেগে এসে ধাক্কা করলে পুরোটা একসঙ্গে অনুভূমিকভাবে উঠে যাবে। আমি এটা ডাইরেক্ট বলে দিয়েছি কিভাবে, এইভাবে যে 2m হোক 3m হোক কি যাই ভরের বস্তু হোক না কেন, এর বেগ যদি এখানে √2gl হয় তাহলে অনুভূমিকভাবে উঠে যাবে। তো এবারে উল্টো কেস কি হচ্ছে, যে এখানে m ভরের বস্তু আমি ধরেছি ইউ বেগে এসে ধাক্কা করেছে, জুড়ে গেছে দুজন জুড়ে যাওয়ার পরে তাদের বেগ √2gl হলেই তারা অনুভূমিকভাবে উঠে যাবে, ঠিক আছে। এটা ছিল কি কলিশনের কোশ্চেন ছিল, একটু এরকম হচ্ছে, ঠিক আছে। দেখ অসুবিধা আছে কিনা এটা, এর উপরে আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি,
লেখ আমি বলছি কোশ্চেন। কোশ্চেন হলো যে সমভরের দুটি বস্তু, সমভরের দুটি বস্তু, কোশ্চেন লেখ সমভরের দুটি বস্তু, সমভরের দুটি বস্তু যার একটি 6 মিটার পার সেকেন্ড বেগে এবং অপরটি 8 মিটার পার সেকেন্ড বেগে, যার একটি 6 মিটার পার সেকেন্ড বেগে এবং অপরটি 8 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর লম্ব দিকে গতিশীল হয়ে সংঘাত ঘটায় এবং সংঘাতের পর বস্তু দুটি একসঙ্গে গতিশীল হয়। বস্তু দুটি একসঙ্গে গতিশীল হয় মানে কোন টাইপের কলিশন হচ্ছে এটা? বস্তু দুটো একসঙ্গে গতিশীল হচ্ছে, অস্থিতিস্থাপক। ঠিক আছে, বস্তু দুটি একসঙ্গে গতিশীল হয়। অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ কত হবে? এখানে কোশ্চেন কি বলেছে? বস্তু দুটোর ভর সমান না? বস্তু দুটোর ভর সমান। আচ্ছা, এম ভরের একটা বস্তু আমি ধরে নিচ্ছি কত না, এ 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এদিকে। আরেকটা বস্তু এও এম ভরের, এ দেখা গেল এদিকে গতিশীল 8 মিটার পার সেকেন্ড বেগে। এই রাস্তায় যাবে, এই রাস্তায় আসবে, এসে কি হবে? এইখানে এসে ধাক্কা করবে। ঠিক আছে, এখানে এসে ধাক্কা করেছে, তো ধাক্কা করার পরে দুজন কি হবে? জুড়ে গেছে 2m। আমি ধরে নিচ্ছি এর কোনো এইদিকে একটা বেগ হবে ভি, ধরে নিচ্ছি। তো যে টাইপেরই সংঘর্ষ হোক না কেন, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তো কাজে লাগবে। কিন্তু আমরা আগের বারে কি করেছিলাম? প্লাস মাইনাস ধরে করে দিয়েছিলাম। কিন্তু এখানে দেখ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ ধরাটাই বেটার। বোঝা গেল কি? একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তাহলে বল, এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার কি লেখা উচিত? এম মানে এর ভর, বেগ কত? 6, কিন্তু লিখবো কত না? আই ক্যাপ, প্লাস এম এর বেগ কত? 8, কি লিখবো? জে ক্যাপ, সমান 2m ইন্টু ভি। বোঝা গেল কি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামই হচ্ছে এখানে। দেখ, আমরা আগে যেগুলো করেছিলাম সেগুলো ছিল কি না, হেড অন কলিশন, মানে সোজা সোজা এসে হয়েছিল, ওই জন্য আমরা প্লাস মাইনাস করে ধরে নিয়েছিলাম। আজকে বলেছে কিনা দুজন পরস্পর লম্ব দিকে গতিশীল। আমি ধরে নিচ্ছি একটা এম হচ্ছে এইদিকে 6 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা এম হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে এদিকে গতিশীল। দুজন কলিশন হলো, তারপরে কি হবে? দুজন জুড়ে যাবে। জুড়ে দিয়ে আমি ধরলাম এদিকে কোনো একটা দিকে বেগ হয়েছে ভি, ভি ভেক্টর। তাহলে আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তো কাজে লাগাতে পারবো, যে কোনো টাইপেরই সংঘর্ষ হোক না কেন। তাহলে এর ভর কত? এম, বেগ কত? 6, কিন্তু দিক কোন দিকে? আই ক্যাপ। এর ভর কত? এম, বেগ কত? 8, দিক কোন দিকে? জে ক্যাপ, সমান এখন কি হয়েছে? 2m একসঙ্গে জুড়ে গেছে, বেগ হয়েছে ভি। তাহলে এম এম ক্যান্সেল করে দে, বা 2m দিয়ে ভাগ করে দে। তাহলে এটা 2m দিয়ে ভাগ করলে কত হবে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ সমান ভি ভেক্টর। তাহলে অন্তিম বেগের মান কত হবে? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে।
আরেকটা দিয়েছিলাম সেটা আসছি, অবলিক কোলিশনটা করে নি, আসছি। অবলিক কোলিশন, নেক্সট হেডিং অবলিক কোলিশন বা তির্যক সংঘর্ষ। তির্যক সংঘর্ষ, ঠিক আছে। দেখ, যেমনটা আমরা হেড অন কলিশন করেছিলাম সেই কনসেপ্টেই যাবে তির্যক সংঘর্ষ, একই রকম ভাবে ক্যালকুলেশন যাবে, বাস দেখছি কি রকম। দেখ, আমি এখানে একটু বড় করে ছবি আঁকছি। এটা হলো একটা বস্তু, এ যাচ্ছে এদিকে, এর গতির অভিমুখ কোন দিকে? এদিকে। এটা u1 বেগে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা বস্তু হলো এটা, যেটা যাচ্ছে, একটু বড় করে ছবি তোরাও আঁকবি, এটা যাচ্ছে u2 বেগে, এদিকে u2 বেগে, ঠিক আছে। একটা হলো u1, এটা হলো কি না u2। এর ভর কত না m1, আমি ধরে নিচ্ছি এর ভর m1, এর ভর m2। তো এটা কিন্তু দেখ, এদের যদি আমি বলি যে লাইন অফ ইম্প্যাক্ট, যখন দুজন গোলক হয়, দুটো গোলক হয়, তাদের লাইন অফ ইম্প্যাক্ট কোনটা হয়? তাদের কেন্দ্র সংযোজককারী সরলরেখা। তো এখানে এদের কেন্দ্র সংযোজককারী সরলরেখা হলো এটা। তো বোঝাই যাচ্ছে কেন্দ্র সংযোজককারী সরলরেখা মানে লাইন অফ ইম্প্যাক্ট আর লাইন অফ মোশন একই লাইনে নেই, মানে এটা মুখোমুখি সংঘর্ষ তো হচ্ছে না। তো এখানে সংঘর্ষ হলে কি হবে? দেখ, সংঘর্ষ হলে দেখতে হবে এরকম, ঠিক আছে, এরকম হবে, ক্লিয়ার? হ্যাঁ, এরকম হয়েছে, ক্লিয়ার। এখানে দেখ, এটা হলো কি এর কেন্দ্র, এটা হলো এর কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কিনা লাইন অফ ইম্প্যাক্ট, এটা হচ্ছে কিনা লাইন অফ ইম্প্যাক্ট। এর বেগ হচ্ছে কত না u1, এর বেগ কত এদিকে u2, ঠিক আছে, u1 u2। আচ্ছা, একটা কোণ করেছে লাইন অফ ইম্প্যাক্টের সাথে, এই বেগটা কোণ, এটা যদি থিটা কোণ করে, এটাও তো থিটা হবে নাকি? থিটা হবে। এটা যদি থিটা কোণ করে, এটাও থিটা কোণ হবে। এই যে বেগ আছে না, এই বেগকে আমি দুটো উপাংশে ভাগ করছি, এই বেগকে আমি দুটো উপাংশে ভাগ করছি। দেখ, এদিকে u1 কত হবে? u1 cos থিটা, তাই তো। আর এর সঙ্গে ঠিক লম্ব দিকে কত হবে? u1 sin থিটা, একদম। আচ্ছা, এর এটা এই দিকে উপাংশ কত হবে? u2 cos থিটা, আর এর ঠিক লম্ব দিকে হবে কত না u2 sin থিটা। এতটা পর্যন্ত সবার ঠিক আছে কিনা বল? বেগকে আমি কি করেছি? তির্যক সংঘর্ষে বেগ যেটা ছিল সেটাকে আমি লাইন অফ ইম্প্যাক্ট বরাবর এবং তার সাথে লম্ব দিকে ক্যালকুলেশন করেছি। তার সাথে লম্ব দিকে আমি কি করেছি না এদের উপাংশ নিয়েছি। যে বেগটা ছিল সেই বেগের দুটো উপাংশ করেছি, একটা লাইন অফ ইম্প্যাক্ট বরাবর আর একটা ওই লাইন অফ ইম্প্যাক্টের সাথে লম্ব দিকে। ক্লিয়ার? এবারে দেখ, আমি যদি বলি পুরো বস্তু সংস্থার ভরবেগের সংরক্ষণ কোন দিকে হতে পারে? যে কোনো দিকে। পুরো বস্তু সংস্থার ভরবেগের সংরক্ষণ যে কোনো দিকে আমি অ্যাপ্লাই করতে পারি। এখানে দুটো দিক হয়েছে, দেখ, একটা হলো কিনা লাইন অফ ইম্প্যাক্ট আর একটা হলো লাইন অফ ইম্প্যাক্টের সাথে লম্ব দিকে। পুরো বস্তু সংস্থার উপরে বাইরের থেকে প্রযুক্ত বল কোনো আছে? নেই। তাহলে আমি যদি বলি পুরো বস্তু সংস্থার উপরে আমি যেদিকে খুশি আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমি লিখব সমগ্র বস্তু সংস্থার উপর
ওপর যে কোনো দিকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবে। যে কোনো দিকে মানে হচ্ছে কিনা লাইন অফ ইম্প্যাক্ট বরাবর হোক বা লাইন অফ ইম্প্যাক্টের সহিত লম্ব দিকে হোক। এটা কিন্তু আমার ভর হচ্ছে কি m1, এটা হচ্ছে m2। ক্লিয়ার? এইবারে দেখ আমি যদি বলি m1 কে যদি আমি একা দেখি, m1 কে যদি আমি একা দেখি, একা একা m1 কে যদি দেখি, দেখ m1 এর উপরে বল প্রযুক্ত হচ্ছে কোন দিকে বলতো? লাইন অফ ইম্প্যাক্ট বরাবর। এখানে যখন এসে ধাক্কাটা করছে তখন দেখবি m1 এর উপরে বল প্রয়োগ হচ্ছে কিন্তু লাইন অফ ইম্প্যাক্ট বরাবর, m2 এর উপরে বল প্রয়োগ হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট বরাবর। তাহলে m1 এর যদি ভরবেগের পরিবর্তন হয় কোন দিকে হবে? লাইন অফ ইম্প্যাক্ট বরাবর। আচ্ছা, লাইন অফ ইম্প্যাক্টের সহিত লম্ব দিক যেটা, সেই বরাবর কি m1 এর উপরে কোনো বল প্রযুক্ত হচ্ছে? হচ্ছে না। মানে এই বরাবরের কথা বলছি, মানে এটা হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট, এর লম্ব দিকে m1 এর উপরে তো কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তার মানে আমি যদি বলি m1 এর একার ভরবেগ সংরক্ষিত থাকবে কোন বরাবর? লাইন অফ ইম্প্যাক্টের সহিত লম্ব দিকে। m2 এর একার ভরবেগ সংরক্ষিত থাকবে কোন বরাবর? লাইন অফ ইম্প্যাক্টের লম্ব দিকে। m1 এর ভরবেগ চেঞ্জ হবে কোন দিকে? লাইন অফ ইম্প্যাক্ট বরাবর চেঞ্জ হবে, কেন কি লাইন অফ ইম্প্যাক্ট বরাবর বল প্রয়োগ হয়েছে। m2 এরও ভরবেগ পরিবর্তন হবে কোন দিকে? লাইন অফ ইম্প্যাক্টের বরাবরই হবে। তার মানে কি বোঝাচ্ছে? সংঘর্ষের পরে m1 এর এই বেগটার কোনো চেঞ্জ হবে না, m2 এর এই বেগটার কোনো চেঞ্জ হবে না। মানে m1 এর সংঘর্ষের পরে m1 এর এই যে u1 sin থিটা যে বেগটা আছে না, সেটা যেমন থাকবে অ্যাজ ইট ইজ থেকে যাবে। m2 এর ক্ষেত্রে u2 sin থিটা যেমন আছে থেকে যাবে। তাহলে চেঞ্জ হবে কোনটা? তুই ভাব, যদি তোকে আমি বলি এর u1 sin থিটা এর u2 sin থিটাকে উড়িয়ে দাও, তাহলে কোন দুটো বেগ দেখতে পাচ্ছিস? u1 cos থিটা, u2 cos থিটা। এটা হেড অন কলিশনের মতো হয়ে যাচ্ছে না? একটা u1 cos থিটা বেগে, একটা u2 cos থিটা বেগে। তাহলে আমরা কি করব? একটা বস্তু u1 cos থিটা বেগে আসছে, একটা বস্তু u2 cos থিটা বেগে আসছে। সংঘর্ষের পরে তাদের বেগ একজনের v1 একজনের v2। সেম ক্যালকুলেশন কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমি কোন দিকে অ্যাপ্লাই করব? না, পুরো বস্তু সংস্থার উপরে। আমি যদি লাইন অফ ইম্প্যাক্ট বরাবর করি তাহলে কি হবে? m1 ইন্টু এই বরাবর বেগ, m2 ইন্টু এই বরাবর বেগ সমান m1 ইন্টু v1, m2 ইন্টু v2 উইথ সাইন। সাইন নিয়ে করতে হবে। আর ই এর ক্যালকুলেশন করব, কাছে আসার বেগ, প্রথমে কি হবে? দূরে যাওয়ার বেগ v1 প্লাস v2, নিচে কি আসবে? কাছে আসার বেগ u1 cos থিটা প্লাস u2 cos থিটা। বোঝা গেল? তাহলে এখানে লিখতে হবে আমাকে অনেক কিছু। প্রথমে আমি লাইন লিখেছি কিনা সমগ্র বস্তু সংস্থার উপর যে কোনো দিকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবে, যে কোনো দিক সমগ্র বস্তু সংস্থার উপরে। এবারে কি লিখবো? যে m1 ভরের বস্তু, m1 ভরের বস্তুর ভরবেগ, আমি লিখে দিচ্ছি m1 ভরের বস্তুর COLM মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবে কোন দিকে? লাইন অফ ইম্প্যাক্টের লম্ব দিকে। লাইন অফ ইম্প্যাক্টের লম্ব দিকে কিন্তু কি হবে না? m1 এর ভরবেগ সংরক্ষিত থাকবে, কেন কি ওই দিকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। সেম m2 ভরের বস্তুরও কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবে লাইন অফ ইম্প্যাক্টের লম্ব দিকে। তাহলে লাইন অফ ইম্প্যাক্টের লম্ব দিকে যে বেগ আছে যেমন আছে তেমন থেকে যাবে, ঠিক আছে? যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে সংঘর্ষের পরে দেখতে কেমন হবে? যদি আমি তোদের খাতাতে যদি ছবি, তোরা কি করবি? নিচের দিকে অ্যারো দিয়ে টেনে দিবি। দেখ এই বস্তুটা m1 যেটা, আর এটা হচ্ছে কিনা m2, আমি আলাদা করে দিচ্ছি এখন m2। এদের লাইন অফ ইম্প্যাক্ট তো এটা। হ্যাঁ, তো বল কোনটা ঠিক থাকবে? এর
এর এটা ঠিক থাকবে u1 cos থিটা, আর এর এটা ঠিক থাকবে u2 cos থিটা। এদের দুজনে এটা ঠিক থাকবে। এবারে সংঘর্ষের পর দেখ m1 কত বেগে আসছিল u cos থিটা, u1 cos থিটা বেগে, m2 এদিকে কত বেগে আসছিল u2 cos থিটা। সংঘর্ষের পরে m1 এর বেগ ধরো এদিকে হয়ে গেল কত v1, আর m2 এর বেগ এদিকে হয়ে গেল কত v2। তাহলে m1 যাবে কোন দিকে, হ্যাঁ cos থিটা না sin থিটা, সরি sin থিটা হবে, ভুলে লিখে দিয়েছি, এটা sin থিটা হবে, ওটাও sin থিটা হবে, হ্যাঁ sin থিটা। দেখ এবারে m1 ভরের বস্তুটা যাবে কোন দিকে বলতো, এই একটা বেগ এই একটা বেগ, এদের লব্ধি বেগ যেদিকে হবে এই দিকে কোথাও যাবে। আর m2 ভরের বস্তুটা কোন দিকে যাবে, এই বেগ আর এই বেগের লব্ধি যেদিকে সেদিকে চলে যাবে, মানে এ চলে যাবে এদিকে, এ চলে যাবে এদিকে। দেখিস না ক্যারাম খেলার সময় যদি সাইডে গিয়ে ধাক্কা করে তাহলে দেখবি দুটো ছিটকে যায় এরকম করে, বুঝা গেল, সেরকমই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমি কি করব অ্যাপ্লাই, দেখ আমি ধরে নিচ্ছি এই যে ব্যাপারটা আমি দিয়েছি এখানে, যেমনটা আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক পজিটিভ, ঋণাত্মক দিক নেগেটিভ ধরেছিলাম, এটা লাইন অফ ইমপ্যাক্ট যদি হয় তাহলে লাইন অফ ইমপ্যাক্টের যে কোনো একটা দিক পজিটিভ ধরে আমি ধরে নিচ্ছি এই দিকটা পজিটিভ, মানে এই দিকটা ধনাত্মক এক্স অক্ষের মতো আর এই দিকটা নেগেটিভ যদি ধরে নিই, তাহলে দেখ আসছিল যখন, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অন সিস্টেম, মানে পুরোটার উপরে আমি অ্যাপ্লাই করছি কোন দিকে না লাইন অফ ইমপ্যাক্ট বরাবর। লাইন অফ ইমপ্যাক্ট বরাবর আমি যদি অ্যাপ্লাই করি কি হবে, প্রথমে বল m1 আসছিল কোন দিকে ধনাত্মক দিকে, কত বেগে m1 u1 cos থিটা, তাই না, m1 আসছিল কোন দিকে ধনাত্মক দিকে m1 u1 cos থিটা। m2 এদিকে যাচ্ছিল মানে ঋণাত্মক দিকে যাচ্ছিল, তাহলে কি হবে মাইনাস m2 u2 cos থিটা, সমান ধাক্কা লাগার পরে m1 চলে যাচ্ছে ঋণাত্মক দিকে, m1 v1 সামনে মাইনাস, ধাক্কা লাগার পরে m2 চলে যাচ্ছে ধনাত্মক দিকে প্লাস m2 v2। এটা হলো প্রথম ইকুয়েশন, যেমনটা আমরা ওখানে করেছিলাম। মানে কি করব আমরা, আমরা হেড অন কলিশন যেমন করছিলাম সেরকমই হবে, শুধু কি তির্যক সংঘর্ষের বেলায় যে দুটো বেগ আছে সেই দুটো বেগকে প্রথমে আমাদেরকে লাইন অফ ইমপ্যাক্ট বরাবর উপাংশ নিতে হবে, লাইন অফ ইমপ্যাক্ট বরাবর উপাংশগুলো নিয়ে আমাদেরকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করতে হবে। আর যেটা লাইন অফ ইমপ্যাক্টের সাথে লম্ব দিকে আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ যেমন থাকবে সেরকম। তাহলে ক্যালকুলেশনটা হবে কোন বেগগুলো নিয়ে, লাইন অফ ইমপ্যাক্ট বরাবর যে বেগগুলো আছে ওই দুটো বেগ নিয়ে আসছে, ধাক্কা লাগার পরে ওই দুটো বেগ কোন দিকে হচ্ছে। এবারে ই এর ইকুয়েশন কি হবে বল, ই সমান এটা লাগবো, এটা এটা তো হয়ে গেছে আশা করি। ই কত হবে বল, ই সমান সংঘর্ষের পরে দূরে যাওয়ার বেগ, ওই জন্য দেখ তোদের বইতে ছিল সংঘর্ষের পরে দূরে যাওয়ার বেগ, আর আমি ইংরেজিতে লিখেছিলাম ভেলোসিটি অফ সেপারেশন, ঠিক আছে, অ্যালং ভেলোসিটি অফ সেপারেশন আফটার কলিশন অ্যালং লাইন অফ ইমপ্যাক্ট লিখেছিলাম। দেখ অ্যালং লাইন অফ ইমপ্যাক্ট মানে কি লাইন অফ ইমপ্যাক্ট বরাবর, তাহলে সংঘর্ষের পরে এরা লাইন অফ ইমপ্যাক্ট বরাবর কত বেগে পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, v1 প্লাস v2। দেখ v1 ও দূরে যাচ্ছে v2 ও দূরে যাচ্ছে, তাহলে কত হবে v1 প্লাস v2। সংঘর্ষের আগে কত বেগে এরা পরস্পরের কাছে এসেছিল লাইন অফ ইমপ্যাক্ট বরাবর, u1 cos থিটা বেগে কাছে এসেছিল আর ও u2 cos থিটা বেগে কাছে এসেছিল, ব্যাস u1 cos থিটা বেগে কাছে এসেছিল আর u2 cos থিটা বেগে কাছে এসেছিল। তো হেড অন কলিশন যেমন হয় সেরকমই হচ্ছে, বেগটাকে শুধু আমাকে লাইন অফ ইমপ্যাক্ট বরাবর ভাঙতে হবে আর কিছু না, ঠিক আছে। এবার আমরা এর থিওরি যতটা কঠিন লাগছে দেখতে, অঙ্ক কিন্তু অনেক সহজ, মানে এত বড় ক্যালকুলেশনের উপরে বেস করে কোনো অঙ্ক যায় না, থিওরিটা দেখতে অনেক কঠিন লাগছে বাট অঙ্ক কিন্তু এর থেকে অনেক সহজ।
এরপরে কোশ্চেন দেখ, ধর আমি তোকে বললাম এখানে যে এই বস্তুটা, এটা হচ্ছে কি না, এই একটা তল আছে, এই তলের এই তলে যে বস্তুটা এসে সংঘাত করবে তার সংঘর্ষ গুণাঙ্ক হচ্ছে ই। আমরা আগের দিন বলেছিলাম যে যদি এটা ইউ বেগে এসে ধাক্কা করে তাহলে কত বেগে উঠে যাবে, ই ইউ বেগে, ই ইন্টু ইউ বেগে উঠে যাবে উপরে, মানে ঘুরে যাবে, ঠিক আছে। হ্যাঁ, উচ্চতায় উঠবে স্কোয়ার এইচ, এইচ থেকে যদি ছাড়া হয় তাহলে স্কোয়ার এইচ, ওটা আলাদা, বাট এটা হচ্ছে কিনা ই ইউ বেগে উপরে উঠে যাবে, ঠিক না। তো দেখ করা হয়েছিল এটা কিন্তু ইউ বেগে। এবারে দেখ আজকের ধরো আমি এরকম বলছি, এই বস্তুটা এই দিকে ইউ বেগে গতিশীল, এ যখন এখানে এসে ধাক্কা করছে, ধরো এটা হলো কি তলের সাথে থিটা কোণ, তলের সাথে কত কোণ, থিটা কোণ, ক্লিয়ার, তলের সাথে থিটা কোণ হয়েছে, তলের সাথে থিটা কোণ। এর এক কাজ করে নে, এই ইউ কে না দুটো উপাংশে ভাগ করে নে, ইউ কে দুটো উপাংশে ভাগ করে নে। ধরো আমি এখানে এসে দেখাচ্ছি, ধরো দেখ দেখ এইটা হচ্ছে কি তল, এই বস্তুটা যখন এখানে এসে ধাক্কা করবে তখন এর বেগ কিন্তু এদিকেই, ছোট করে দেখা, এটা যদি এরকম দেখাই, এ তো এই লাইনে আসছে না, এর বেগ কিন্তু এদিকে ইউ, ক্লিয়ার, ইউ বেগ। আচ্ছা এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা কি থিটা কোণ, ঠিক আছে। ইউ এর দেখ এই বস্তুটা যেখানে এসে ধাক্কা করেছে তাহলে এখানে লাইন অফ ইম্প্যাক্ট কোনটা হবে, তলের সহিত লম্ব। দেখ দুটো গোলক হলে তাদের কেন্দ্র সংযোজককারী সরলরেখা, আর একটা গোলক একটা সমতল হলে কি হবে, গোলকের কেন্দ্র দিয়ে যাবে সমতলের উপরে লম্ব, লাইন অফ ইম্প্যাক্ট। এই দেখ যদি দুটো গোলক হয় তাহলে গোলকের কেন্দ্র সংযোগকারী সরলরেখা, যদি একটা গোলক হয় আর একটা সমতল হয় তাহলে এখানে লাইন অফ ইম্প্যাক্ট কি রকম হবে, এই যে কেন্দ্র আর এই যে তল, এটা হবে, এটা হবে লাইন অফ ইম্প্যাক্ট। এটা ছোট করে আমি দেখিয়েছি, তোদের লাইন অফ ইম্প্যাক্ট হলো এটা, এখানে দেখালে হতো এই যে ইউ বেগ, ইউ বেগের দুটো উপাংশ, একটা কত না এদিকে কত হবে না ইউ কস থিটা, আর একটা হচ্ছে কি ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। আচ্ছা লাইন অফ ইম্প্যাক্ট কোনটা, এটা কি লাইন অফ ইম্প্যাক্ট, ওকে, লাইন অফ ইম্প্যাক্ট। কোন বেগটা লাইন অফ ইম্প্যাক্টের সহিত লম্ব, ইউ কস থিটা, ও যেমন ছিল অ্যাজ ইট ইজ থেকে যাবে, বুঝা গেল। তাহলে কি ইউ কস থিটা লাইন অফ ইম্প্যাক্টের সহিত লম্ব, তাহলে ও যেমন ছিল তেমন থেকে যাবে। ইউ সাইন থিটা হচ্ছে কি, ইউ সাইন থিটা হচ্ছে এই লাইন অফ ইম্প্যাক্ট বরাবর বেগ, তাহলে ওটাই সংঘাতের জন্য কি হচ্ছে, কাজ করছে। এবারে এটা কি, এটা কোন কন্ডিশন ছিল, যে অনেক ভারী বস্তুতে এসে কোনো বস্তু যদি আঘাত করে তাহলে ভারী বস্তুটা যেমন ছিল তেমন থাকবে, আর হালকা যেটা ছিল সেটা ই ইন্টু ইউ বেগে ফিরে যাবে, স্থির ছিল যেটা আগের দিন করেছিলাম। তো এখানে আমি দেখছি কি রকম ভাবে, এখানে আমি দেখছি বস্তুটা যেন ইউ সাইন থিটা বেগে এসে ধাক্কা করেছে দেওয়ালে বা তলে, তাহলে কত বেগে উপরে উঠবে, ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা বেগে। তার মানে সংঘাতের পরে বস্তুটা যে যাবে সে কত বেগ নিয়ে যাবে না, সংঘাতের পরে আফটার কলিশন বস্তুটা উপরের দিকে বেগ নেবে কত, ইউ সাইন থিটা, আর এই বরাবর কত বেগ আছে, ইউ কস থিটা। বোঝা গেল কিনা, মানে কি হলো ব্যাপারটা, এই যে আমি দেখছি না এখানে আমি ডাইরেক্ট করে দেবো কিরকম, দেখ এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, তাহলে ইউ কস থিটা হলো এটা, আর ইউ সাইন থিটা হলো এটা। তো বল এই দেখে কি মনে হচ্ছে, এই বস্তুটাকে যে ধাক্কা করাচ্ছে, ধাক্কা করার জন্য কোন বেগটা দেয়, ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা নিচের দিকে এসে ধাক্কা করবে, তো ইউ সাইন থিটা নিচের দিকে এসে ধাক্কা করলে ও যখন উঠবে তখন কত বেগ নিয়ে উঠবে, ই ইন্টু ইউ সাইন থিটা। আর ইউ কস থিটা কি হচ্ছে, ইউ কস থিটা তো তলের সহিত সমান্তরাল, ও যেমন ছিল তেমন থাকবে। তার মানে আমি কি এখানে ভেক্টর রূপ দিয়ে লিখতে পারি যে এই বস্তুটার প্রাথমিক বেগ কত, ইউ ইনিশিয়াল কত, আমি যদি বলি
বা ভি ইনিশিয়াল। দেখ আমি যদি ভেক্টর রূপ দিয়ে লিখি কত হবে, ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ। একটা বেগ এক্স অক্ষের ধনাত্মক দিকে প্লাস আই ক্যাপ, একটা বেগ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে মাইনাস জে ক্যাপ। ভি ফাইনাল কত হবে, ভি ফাইনাল হবে ইউ কস থিটা আই ক্যাপ যেমন ছিল আছে, আর ইউ সাইন থিটা কিন্তু এখন পজিটিভ দিকে হয়ে গেছে, ইউ সাইন থিটা জে ক্যাপ। বোঝা গেল, ইউ সাইন থিটা জে ক্যাপ হচ্ছে কিনা উপরের দিকে হয়ে গেছে এখন। এখানে বলেছিল কোশ্চেন কি, যে যে বল দ্বারা দেওয়ালের উপরে দেওয়ালের উপরে বলের ঘাত, দেওয়ালের উপর প্রযুক্ত বলের ঘাত, বলের ঘাত মানে কি, ভরবেগের পরিবর্তন, দেওয়ালের উপর বলের ঘাত। আচ্ছা এই দেওয়ালের উপরে বলের ঘাত যত হবে ওই বস্তুটার উপরেও তো বলের ঘাত সেম হবে, বস্তুটার উপরেও বলের ঘাত সেম হবে। আমি যদি বস্তুটার বলের ঘাত বার করে নিই, দেওয়ালের বলের ঘাত বেরিয়ে যাবে। তাহলে বস্তুটার ভরবেগের পরিবর্তন আমি যদি করি, বস্তুটার ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ভেক্টর যদি বলি, মড যদি আমি নিই, আচ্ছা ভেক্টর লিখছি ডেল্টা পি ভেক্টর, কি লেখা উচিত, দেখ দেখ এত কিছু ঝামেলার ক্যালকুলেশন করার দরকার নেই, আমাকে বল। আমি এখানে যদি বলি বেগের পরিবর্তন, কি লিখবি, এক চান্সে বল, বেগের পরিবর্তন ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আমি তোদেরকে একবার সেই ব্যাট দিয়ে বলকে আঘাত করার কোশ্চেন করার সময় বলেছিলাম যে বেগের পরিবর্তন কি হবে, যোগ হয়ে যাবে। কেউ যদি এদিক থেকে এসে ধাক্কা করে উল্টো দিকে হয়ে যায় তাহলে বেগের পরিবর্তন কি হবে, প্লাস হয়ে যাবে। মানে তুই এখানেও করে দেখ, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল কর, দেখবি এটা মাইনাস এটা তো জিরো হয়ে যাবে, এটা মাইনাস অফ মাইনাস এটা মানে প্লাস। মানে কি আমি দেখবো কি, এ ইউ সাইন থিটা বেগ নিয়ে এসে ধাক্কা করে ইউ সাইন থিটা বেগ নিয়ে ফিরে গেছে, তাহলে এর বেগের পরিবর্তন কত, ইউ সাইন থিটা প্লাস ইউ সাইন থিটা। আর ইউ কস থিটা যেমন ছিল তেমন আছে, ওর তো চেঞ্জ কিছুই হচ্ছে না। তার মানে এখানে আমি বলতে পারি যে বেগ পরিবর্তন কত হয়েছে, ডেল্টা ভি, বেগ পরিবর্তন কত হয়েছে না, ইউ সাইন থিটা প্লাস ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা নিয়ে এসে ইউ সাইন থিটা নিয়ে ফিরে গেছে, তাহলে বেগ পরিবর্তন কি হবে, দুটোর যোগ। তাহলে ভর বেগের পরিবর্তন কত হবে, ভর ইন্টু বেগের পরিবর্তন, ভর ইন্টু বেগের পরিবর্তন। তাহলে কত হবে, ভর বেগের পরিবর্তন কত হচ্ছে, ইউ সাইন থিটা প্লাস ইউ সাইন থিটা। কমন নিতে পারি সেখান থেকে, এম ইউ সাইন থিটা কমন নিলে কি হবে, 1 প্লাস ই, মানে এরকম লিখতে পারিস, এম ইউ হোল ইন্টু 1 প্লাস ই সাইন থিটা। বলের ঘাত, বস্তুটারও বলের ঘাত এটাই হবে, আর দেওয়ালেরও বা এই যে তলটা আছে সেই তলটারও বলের ঘাত কিন্তু একই হবে। ঠিক আছে, আমরা সব সময় দেখব কি কোন বেগটা লাইন অফ ইম্প্যাক্ট বরাবর। ঠিক আছে, দেওয়াল বা কোনো তল যদি স্থির থাকে তাহলে ওই দেওয়ালের বা তলের সহিত লম্বভাবে যে বেগ নিয়ে আসছে সেই বেগটার সাথে ই গুণ করে ওকে আমাকে ফিরিয়ে দিতে হবে, বোঝা গেল। আর দেওয়ালের সমান্তরাল ভাবে যে বেগ আছে সেটা যেমন থাকছে তেমন থেকে যাবে। বেশ ঠিক আছে, হলো। ধরো আমি একটা কোশ্চেন এখানে বলছি, দেখ আমি দেখাচ্ছি তোকে, দেখ আমি ধরো বললাম এই বস্তুটার না এদিকে বেগ হচ্ছে 2 আর এদিকে বেগ হচ্ছে কত 3, ঠিক আছে।
আচ্ছা, এ যখন এসে সংঘর্ষ করবে এখানে, আমি যদি বলি যে এটা ইলাস্টিক কলিশন, মানে ই সমান 1, তাহলে ও যখন ফিরে যাবে তখন ওর 2 তো 2 থাকবে। আচ্ছা, 3টা কি হবে? 3 ইন্টু 1, 3টা কি হবে? 3 ইন্টু 1। ঠিক আছে, 3 ইন্টু 1 হবে। বোঝা যাচ্ছে? দেখ, ছবি দেখে দেখ, ছবি দেখলে কিন্তু সব থেকে ভালো বোঝা যাবে। আচ্ছা, তো দেখ, এরকম যদি হয়, আমি যদি বলি এখানে যে এ যদি এইখানে যদি থিটা কোণ করে, দেখ এখানেও থিটা কোণ করবে। দেখ অ্যাকচুয়ালি থিটা মানে কি? এই থিটা কোণ মানে এই থিটা কোণ মানে এই থিটা কোণ যদি আমি বলি, তাহলে এখানে থিটা কোণ হবে। তো তুই যদি এখানে ট্যান থিটা বার করিস, কি আসবে? 2/3। এখানে যদি ট্যান থিটা বার করিস, কত আসবে? 2/3। আর দেখ এখানেও তুই দেখ, এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা থিটা, এখানে যদি ট্যান থিটা বার করিস, দেখ 2/3। তার মানে কি, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ও যদি 30 ডিগ্রি কোণে এসে ধাক্কা করে, তাহলে 30 ডিগ্রি কোণে কি হবে? ফিরে যাবে। বোঝা গেল? 30 ডিগ্রি কোণে এসে ধাক্কা করলে 30 ডিগ্রি কোণেই ফিরে যাবে। তোদের বইতে এরকম একটা কোশ্চেন ছিল, ইউ বেগে এসে ধাক্কা করে থিটা কোণে, আবার ওটা ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে তুই ধরো, অস্থিতিস্থাপক বলতে কি মানে আংশিক স্থিতিস্থাপক যদি হয়, তাহলে ও এসে যদি থিটা কোণে, মানে যদি 30 ডিগ্রি কোণে এসে ধাক্কা করে, তাহলে কিন্তু 30 ডিগ্রিতে যাবে না, 30-এর থেকে বেশি যাবে। দেখছি আমরা যে কি ক্যালকুলেশন হতে পারে। ধরো আমি তোকে বললাম, দেখ এখানে, এদিকে দেখ, ধর আমি বললাম এখানে, তাই না? আচ্ছা, সংখ্যা দিয়ে করব, সংখ্যা দিয়ে করি, সংখ্যা দিয়ে করলে ইজি হবে। ওটাই দিচ্ছি, 2, 3, তাই তো? 2, 3 তাহলে আচ্ছা ধাক্কা করছে। ধাক্কা করার পরে কি হয়ে যাবে? ধাক্কা করার পরে যদি আমি এইখানে দেখি, এটা থাকবে কত? 2। এটা থাকবে কত? 2। আচ্ছা, যদি এটা সংঘর্ষ গুণাঙ্ক ই হয়, তাহলে এটা হয়ে যাবে কত? 3 ইন্টু ই। বেগটা কত হয়ে যাবে? 3 ইন্টু ই। এবার আমার চাই কোণ। আমি ধরেছি এই কোণটা হচ্ছে কিনা থিটা, আর এই কোণটা আমি ধরেছি ফাই হবে। থিটা আর ফাই এর মধ্যে আমাকে সম্পর্ক দেখতে হবে কি হচ্ছে। প্রথমে বল ট্যান থিটা কত হবে? ট্যান থিটা, এটা যদি থিটা হয়, এটা থিটা, তাহলে কত হবে? 2/3। ঠিক আছে, এটা ফাই হলে কি হবে? এটা ফাই। বল ট্যান ফাই কত হবে? ট্যান ফাই হবে 2/3 ই। আচ্ছা, অ্যাঙ্গেল সেম থাকবে। যদি ইলাস্টিক কলিশন হয়, কেবলমাত্র যে কোণে এসে ধাক্কা করছে সেই কোণে ফিরে যাবে। যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে যে কোণে এসে ধাক্কা করবে আমরা দেখবো তার থেকে বেশি কোণেও যাবে। দেখাচ্ছি এখানে, দেখ এখান থেকে দেখ ট্যান ফাই, তাহলে 2/3 কে কি লিখতে পারি? ট্যান থিটা, ট্যান থিটা বাই ই। ঠিক আছে, ট্যান থিটা বাই ই। দেখ ফাই কেন বড় হবে? দেখ ট্যান ফাই সমান ট্যান থিটা, তাই ই এর মান কত হয়? 1-এর থেকে ছোট হয় না? 1-এর থেকে ছোট কিছু একটা মান ধরছি। ধরো আমি যদি ই এর মান 1/3 নিই, তাহলে কি হবে? নিচে 1/3 মানে কি হবে? উপরে চলে যাবে 3। 1/3 না নেই, ধরো 4 নিচ্ছে, 1/4, কারণ কি ওখানে 2 আর 3 আছে। ই সমান 1/4 নিলে, তাহলে নিচে 1/4টা কি হবে? উপরে চলে গেলে 4 হয়ে যাবে। ট্যান ফাই সমান 4 ট্যান থিটা। মান বাড়লে ট্যান থিটা বাড়ে না কমে? থিটা বাড়লে ট্যান থিটার মান বাড়ে। দেখ, ট্যান 0 এর মান 0, ট্যান 30 এর মান 1/√3, ট্যান 60 এর মান √3, ট্যান 45 এর মান 1, ট্যান 60 এর মান √3, ট্যান 90 এর মান অসীম। মানে কি, কোণ যত বাড়বে তত মান বাড়বে। তাহলে এখানে দেখ, প্রথমে ট্যান থিটার যে মান ছিল তার 4 গুণ হয়ে গেল, মানে কি মান বেড়ে গেল, মানে থিটা বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে এখানে? তাহলে ফাই বেড়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? দেখ, যদি এখানে থিটা কোণ নিয়ে এসে পড়ে, তাহলে কত কোণে ফিরে যাবে? ফাই কোণ। ফাই কোণে ফিরে যাবে। তাহলে ট্যান ফাই সমান কি হবে? ট্যান ফাই সমান হবে কত না? ট্যান থিটা বাই ই, বা এরকম লিখতে, এরকমই থাক। ট্যান ফাই কত হবে? ট্যান থিটা বাই ই। ঠিক আছে, ডাইরেক্ট চলে আসবে। এবার বললো এই তলের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে হাফ। এই তলের স্থিতিস্থাপক গুণাঙ্ক হতো হাফ। যদি হাফ না দিয়ে 1/√3 দিই,
যদি এখান থেকে কি হচ্ছে না 30 ডিগ্রি কোণে এসে পড়ে, তাহলে কত কোণে ফিরে যাবে? তাহলে আমি কি ফর্মুলা ইউজ করব? tan phi সমান tan থিটা বাই ই। তাহলে tan থিটা কত হচ্ছে? tan 30 বাই ই। ই মানে কত? 1/√3। tan 30 এর মান 1/√3, আর নিচে তো আছে 1/√3 মানে 1। তাহলে ফাই হয়ে যাবে কত? 45 ডিগ্রি। দেখেছিস 30 ডিগ্রি কোণে এসে পড়েছিল, 45 ডিগ্রি কোণে যাচ্ছে, একটু বেশি কোণে যাবে। তুলে নে, টুকে নে এইটুকুটা মুছে দিয়েছি, ওখানে মুছে দিয়েছি, আবার করে দিচ্ছি না। এই তো, আরে এটাই তো ছিল, এই তো এটাই তো ছিল। এই দেখ 2 তে আসছিল, 3-এ আসছিল, এটা থিটা কোণ, এটা থিটা কোণ, এটা ফাই কোণ, এদিকে যাচ্ছিল 2-তে, আর এদিকে যাচ্ছিল কত? 3e-তে। এটা হচ্ছে ফাই কোণ। ব্যাস হয়ে গেছে। দেখা যাচ্ছে আদৌ? হ্যাঁ ঠিক আছে, লেখ, সময় দিচ্ছি, লেখ। চল একটা কোশ্চেন দিচ্ছি, দেখ এবারে। দেখ ধরো এই যে তলটা আছে, এই তলের উপরে যে বলটা এসে সংঘাত করছে তার সংঘর্ষ গুণাঙ্ক হচ্ছে ই, ঠিক আছে? তো ধরো আমি বললাম এখান থেকে একটা বস্তুকে ইউ বেগে এরকম করে ছুড়ে দেওয়া হয়েছে, প্রজেক্টাইল মোশন, দেখেছিস নিশ্চয়ই? একটু বড় দাঁড়ে দাঁড়। হ্যাঁ, আমি প্রজেক্টাইল মোশন করাইনি, তাই প্রজেক্টাইল মোশন পড়াইনি? 2-3টে ক্লাস হয়েছে। প্রাসের গতি। হ্যাঁ না না, প্রজেক্টাইল মোশন যেটা ইংরেজি সেটাই প্রাসের গতি আপাতত চলছে। করিয়েছে অনেক কিছু, ফর্মুলা করিয়েছে এখানে আছে, দেখ খাতা খুলে ভালো করে। ওই তো ওইগুলো তো, ওই তো ফর্মুলা সব। আর এইচ সমান বলেছিলাম রতন, ঠিক আছে? আর সমান 4 tan থিটা, এরকম ছিল, এরকম কিছু ছিল। আচ্ছা এটা এটা দেখ, তাহলে তুই আসিস নি তখন। হ্যাঁ দেখ এখানে কি বলছি, এই বস্তুটাকে না ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কি হবে? এ হচ্ছে প্রাসের গতি করবে। দেখ কোথা থেকে কোথায় কোশ্চেন যাচ্ছে, এটা প্রাসের গতি। আমি ধরে নিচ্ছি যে প্রথমে না এর রেঞ্জ ধরো আর ছিল, এর রেঞ্জ আর ছিল, এখানে থিটা কোণে ছুড়ে দেওয়া হয়েছে, রেঞ্জ আর। এ কি করবে? এখানে এসে পড়বে, ঠিক না? পড়লে কি হবে? এবারে পড়লে ডব খাবে, আবার পড়ার পরে এবারে কি হবে? এ আবার এরকম করে উঠবে, উঠে কি হবে? আবার এখানে গিয়ে পড়বে। তো এর পরে যে রেঞ্জটা হবে সেটা আর এর কত গুণ হবে, মানে আর ড্যাশ সমান কিছু একটা আর হবে, সেটা কত? এটা হলো কোশ্চেন। বোঝা গেল? প্রাসের গতি সঙ্গে কলিশন চ্যাপ্টার। হ্যাঁ চলতে থাকবে এরকম, চলতে থাকবে, বোর্ডের বাইরে যেতে পারে বাট চলতে থাকবে। দেখ পরে ক্যালকুলেশন এরকম হবে যে যেমনটা আমরা বলেছিলাম না, যেমনটা আমরা বলেছিলাম যে ওই যে উপর থেকে ছেড়ে দিলে পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে, এরকম করতে করতে মোট কত অতিক্রান্ত দূরত্ব হবে। এখানেও যদি বলি মোট কতটা যাবে এরকম, তারও একটা ক্যালকুলেশন করা যেতে পারে। দেখ সেম প্রসেস আমি তোকে বলছি, শোন। এখানে প্রথমে আমরা কি করি, এদিকে ইউ এর উপাংশ কত হবে? ইউ cos থিটা, আর এটা কত হবে? ইউ sin থিটা, ঠিক না? ইউ cos থিটা, ইউ sin থিটা। আচ্ছা আমাকে কিছু কিছু বল, এখানে এই প্রাসের মানে এখান থেকে যে এখানে গিয়ে পড়বে, এর না এর হচ্ছে টাইম অফ ফ্লাইট কত হয়? 2u/g, মানে 2u sin থিটা বাই জি,
2u sin থিটা বাই জি, এটা হচ্ছে কি না, এর হচ্ছে কি টাইম পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা এর রেঞ্জ কত হয়, রেঞ্জ হয় ইউ cos থিটা ইনটু টি। ইউ cos থিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, কত সময় ধরে চলছে ইনটু টি, এটা ছিল কি রেঞ্জ, ঠিক আছে হলো, এটা আছে। এইখানে যখন এসে পড়বে, এইখানে যখন এসে পড়বে, দেখ এ যখন এসে পড়বে বল, এর এক্স অক্ষ বরাবর কিন্তু বেগ যেটা ইউ cos থিটা যেমনকে তেমনই থাকে, আর ইউ sin থিটা নিয়ে উপরের দিকে উঠছিল, তো পড়ার সময় কি হবে, ইউ sin থিটা নিয়ে নিচে পড়বে। বোঝা গেল কি, যেমনটা আমরা 5 মিটার পার সেকেন্ড বেগে যদি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিই, ও পড়ার সময় কত বেগ নিয়ে পড়বে, 5 মিটার পার সেকেন্ড। তো এখানে প্রেসার গতিতে উপরের দিকে কত বেগ নিয়ে যাচ্ছিল, এটা ইউ ইউ sin থিটা। তো মাটিতে পড়ার সময় যেটা নিয়ে উল্লম্ব ভাবে পড়বে সেটা কত, ইউ sin থিটা। তাহলে কি হলো, এখানে যখন এসে পড়ছে তখন ইউ cos থিটা এদিকে আছে, ইউ sin থিটা এদিকে আছে, যখন সংঘাত হয়ে উপরের দিকে উঠবে তাহলে কত বেগ নিয়ে উঠবে, ই ইউ sin থিটা নিয়ে উঠবে। তাহলে এই বেগটা কত হয়ে যাবে এখন, ই ইউ sin থিটা। বল এখন টাইম অফ ফ্লাইট কত হয়ে যাবে, এই প্রাসের গতির টাইম অফ ফ্লাইট কত হয়ে যাবে, 2, উপরের দিকে বেগ কত, ই ইউ sin থিটা বাই জি, হয়েছে। এখন রেঞ্জ কত হবে, আর ড্যাশ সমান, এখন কিন্তু এক্স অক্ষ বরাবর ঠিক আছে, ইউ cos থিটা ইনটু টি ড্যাশ, তাহলে ইউ cos থিটা ইনটু টি ড্যাশ মানে কত, টি ড্যাশ মানে, টি ড্যাশ হচ্ছে কত, আচ্ছা টি ড্যাশ কিন্তু টি এর কত, টি এর হচ্ছে কত গুণ, ই গুণ, দেখ টি ড্যাশ সমান ই ইনটু টি, লক্ষ্য করে দেখ টি এর সাথে ই গুণ করলে কিন্তু টি ড্যাশ পাওয়া যাচ্ছে, টি এর সাথে ই গুণ করে দেখ টি ড্যাশ পাওয়া যাচ্ছে, তাই না। আরে এখানে ছিল 2u sin থিটা, এখানে 2u sin থিটা, তো ই তো গুণ হয়েছে না, হ্যাঁ, তাহলে এখানে কত হবে, ই ইনটু টি হয়ে যাবে, ইনটু টি। বলি ইউ cos থিটা ইনটু টি মানে কি ছিল, ইউ cos থিটা ইনটু টি মানে কি ছিল, রেঞ্জ ছিল, তাহলে আর ড্যাশ কত হয়ে যাবে, ই ইনটু আর হয়ে যাবে। তার মানে কি, প্রথমে আর যাবে, পরের বারে ই ইনটু আর যাবে, তারপরের বারে ই স্কোয়ার ইনটু আর যাবে, তারপরের বারে ই কিউব ইনটু আর যাবে, টোটাল কত যাবে বার কর, টোটাল কত যাবে বার কর, আগের দিন যেমন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ কর, অসীম গুণোত্তর প্রগতি, আগে এটা লিখে নে। ঠিকঠাক আছে তো, দেখ এই যে দেখ, প্রথম যখন চলছিল তখন পর্যায় সময়কাল কত হচ্ছে, 2 গুণিতক উপরের দিকের বেগ বাই জি, রেঞ্জ কত, দেখ ও বাতাসে ভেসে থাকবে এই সময় ধরে, আর এক্স অক্ষ বরাবর চলবে কত বেগ নিয়ে, ইউ cos থিটা। তাহলে রেঞ্জ মানে কি, এক্স অক্ষ বরাবর বেগ ইনটু সময়, এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ নেই, প্রেসার গতিতে বলা হয়েছিল, হয়ে গেল। যখন এখানে এসে পড়বে তখন এক্স অক্ষ বরাবর বেগ যেমনকে তেমন আছে, ওয়াই অক্ষ বরাবর বেগটা নিচের দিকে আসবে ইউ sin থিটা, সেটা যখন সংঘর্ষ হবে তখন কত বেগে উঠবে, ইউ ইউ sin থিটা বেগে। তাহলে এখন এই প্রেসার গতিতে সময় কত হয়ে যাবে, 2 ইনটু উপরের দিকের বেগ বাই জি, এটা কিন্তু আগের সময়কালের ই গুণ। তাহলে এখন রেঞ্জ কত হবে, অনুভূমিক বেগ গুণ টি ড্যাশ সময়কাল, অনুভূমিক বেগ ইনটু ই ইনটু টি। হয়েছে, তাহলে দেখ এখানে, আচ্ছা মুছছি না, কি হবে, কিরকম হচ্ছে দেখ, প্রথমে আর, তারপরের বারে কত ই আর, তারপরের বারে কত ই স্কোয়ার আর, আচ্ছা ছোট হয়ে যাবে না বড় হবে, রেঞ্জ ছোট হবে আস্তে আস্তে, ই তো একের থেকে ছোট না, তাহলে কি লিখবো, মোট সরণ এক্স অক্ষ বরাবর, তাহলে কত হবে, আর ই আর ই স্কোয়ার আর ই কিউব আর, এরকম করে যাচ্ছে। তাহলে বল এখানে প্রথম পদ কত আর, তাই না, প্রথম পদ কত আর, কত করে গুণ হয়ে হয়ে যাচ্ছে, ই
তাহলে 1 মাইনাস ছিল না, a বাই 1 মাইনাস স্মল আর, প্রথম পদ বাই 1 মাইনাস ওই কত করে গুণ হচ্ছে সেটা, যোগফলটার মান হয়ে যাবে এটা। আচ্ছা শোন দেখ কি বলছে, আমি এটা বলেছিলাম এফ নেট এক্সটার্নাল সমান এম টোটাল ইনটু এ সেন্টার অফ মাস, মনে পড়ে? হ্যাঁ এটা ছিল না, এটা ছিল যে বাইরের থেকে প্রযুক্ত মোট বল সমান মোট ভর গুণ ভর কেন্দ্রের ত্বরণ, ঠিক আছে? আচ্ছা আমি যদি বলি ওই সংস্থাটার মোট ভরবেগ, তাহলে কি লেখা উচিত? এম টোটাল ইনটু ভি, কার বেগ লিখবো? সেন্টার অফ মাসের বেগ, সেন্টার অফ মাসের বেগ একদম। তাহলে আমরা যে এতদিন ভরবেগ বার করেছি, ধরো এটা ছিল এম ভর, তার বেগ এদিকে, তাহলে আমরা ভরবেগ কি লিখে দিলাম? এম ইন্টু ভি, তাহলে ওটা বিন্দু ভর। যদি অনেক বড় বস্তু দেয়, মানে বিস্তৃত বস্তু দেয়, যদি বলে তার মোট ভরবেগ বার করো, তাহলে আমাকে খুঁজতে হবে কিনা ওর ভরবেগের বেগ কত হচ্ছে, ওর ভর কেন্দ্রের বেগ কত হচ্ছে। বোঝা গেল কি? মানে পুরো বস্তু সংস্থার ভরবেগ কি হবে না, তার মোট ভর গুণ ভর কেন্দ্রের বেগ। তাহলে আমাকে ভর কেন্দ্রের বেগ জানতে হবে, তবে গিয়ে আমি ওর মোট ভরবেগ পেতে পারি। ক্লিয়ার? আচ্ছা আরেকটা কথা, আমি তোদের নৌকোর উপরে লোকের যে চলাচলে সেখানে তো এটা নিশ্চয়ই লিখিয়েছিলাম যে কোনো বস্তুর ভর কেন্দ্রের ত্বরণ হওয়ার জন্য বাইরের থেকে বল প্রয়োগ করতে হবে, অভ্যন্তরীণ বল কিন্তু ওর ভর কেন্দ্রের ত্বরণ ঘটাতে পারবে না, এটা বলা হয়েছিল, বলে কোশ্চেন করা হয়েছিল। একটা কোশ্চেন করছি দেখ এখানে, ধরো এটা হচ্ছে কিনা দণ্ড আছে, এখানে হিঞ্জ করা আছে অবশ্য, এটা হচ্ছে কিনা এল দৈর্ঘ্যের দণ্ড, ঠিক আছে? এটা এল দৈর্ঘ্যের দণ্ড, ক্লিয়ার? এটা এখন ওমেগা কৌণিক বেগে ধরো ঘুরছে, আর এর ভর কত না এম। আমার কোশ্চেন হলো এর ভর বেগ বার করতে হবে বস্তুটির বা দণ্ডটির। কোশ্চেন দেখ, দণ্ডটির মোট ভরবেগ কত হবে? দেখ এখানে যদি আমি দেখি, এটা ধরো দণ্ড আছে না, এ যদি ওমেগা কৌণিক বেগে ঘোরে, তাহলে এর উপরে প্রত্যেকটা কণার বেগ একটা করে আছে। এই কণাটা একটা বেগ নিয়ে ঘুরছে, এও একটা বেগ নিয়ে ঘুরছে, এ একটা বেগ নিয়ে, সবার কিন্তু বেগ আলাদা আলাদা আছে কি না? এখান থেকে আমি যদি বলি যে এই দণ্ডটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, আমি যদি বলি একটা কণা এখান থেকে এক দূরত্বে আছে, তাহলে তার বেগ কত হবে? ওমেগা ইন্টু 1। যেটা 2 দূরত্বে আছে তার বেগ কত হবে? ওমেগা ইন্টু 2। পড়েছিলেন না বৃত্তীয় গতি? ভি সমান কত হয়? ওমেগা ইন্টু আর। এ যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে, পুরো দণ্ডটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, সবার কৌণিক বেগ সেম, কিন্তু এখান থেকে যদি আমি বলি যে এক্স দূরত্বে কোনো কণা, তাহলে তার বেগ কত হবে? ওমেগা ইন্টু এক্স। ওয়াই দূরত্বে কোনো কণা, ওমেগা ইন্টু ওয়াই। তো কথা হচ্ছে কি, দণ্ডটির মোট ভরবেগ, তাহলে পি সিস্টেম কত হবে? আমি যদি মান বলি পি সিস্টেম কত হবে? দণ্ডটার মোট ভর কত? এম। ভি সিও এম, এর ভর কেন্দ্রের বেগ চাইছে। বলে এটা সুষম দণ্ড, সুষম দণ্ডের ভর কেন্দ্র কোথায় হয়? মাঝে। মাঝে মানে কি? এই ঘূর্ণন কেন্দ্র থেকে কত দূরে? L/2 দূরে। তাহলে এর এইখানে বেগ কত হবে? ভি সমান ভি সিও এম কত হবে? এই পয়েন্টার বেগ কত হবে? ওমেগা ইন্টু কেন্দ্র থেকে কত দূরত্বে? L/2 দূরত্বে। তাহলে পুরো সিস্টেমের ভরবেগ কত হয়ে যাবে না, মোট ভর ইন্টু ভর কেন্দ্রের বেগ, ওমেগা L/2। দেখেছিস? এটা হলো কোশ্চেন, এটার অ্যান্সার এরকম হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে দণ্ডটির মোট ভরবেগ কি হয়ে যাবে না, এর মোট ভর গুণ ভর কেন্দ্রের বেগ।
ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে।